বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ তো ঘোষণা করা হলো। হুম। কিন্তু এবারের ঘোষণাটা মানে শুধু একটা তারিখেই আটকে নেই, এর সাথে আরও একটা বড়সড় বিষয় জুড়ে আছে। ঠিক। প্রধান নির্বাচন কমিশনের এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন যে আগামী 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। আর ঠিক ওই একই দিনে হ্যাঁ, একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য একটা গণভোটও হবে। দুটো একসাথে। তো আজকের আলোচনায় আমরা এই পুরো বিষয়টার গভীরে যাওয়ার চেষ্টা করব। মানে রাজনৈতিক দলগুলো কি বলছে, সাধারণ মানুষের মধ্যে কেমন আমেজ, আর এই বিশাল আয়োজনের পেছনের চ্যালেঞ্জগুলোই বাকি। আলোচনার আগে প্রেক্ষাপটটা একটু মাথায় রাখা দরকার, তাই না? অবশ্যই। প্রায় ১৬ মাস আগে মানে ২০২৫ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকারটা এলো, তাদের অধীনেই কিন্তু এই তফসিলটা ঘোষণা হলো। দেশের রাজনৈতিক অঙ্গনে এটা বিরাট একটা ঘটনা, কারণ একটা লম্বা সময় ধরে যে অনিশ্চয়তা চলছিল সেটার একটা স্পষ্ট অবসান ঘটল। আচ্ছা, তাহলে চলুন বিষয়টাকে একটু ভেঙে দেখি। নির্বাচনের যে সময়সূচিটা দেয়া হয়েছে সেটা তো বেশ টাইট মনে হচ্ছে। হ্যাঁ, বেশ গোছানো একটা রুটিন। যেমন ধরুন, মনোপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯শে ডিসেম্বর। এরপর ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে বাছাই। সময় খুব বেশি নেই। প্রার্থিত্ব প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, আর প্রতীক বরাদ্দ হবে ঠিক তার পরদিন ২১ জানুয়ারি। তার মানে প্রচারণার জন্য প্রার্থীরা খুব বেশি সময় পাচ্ছেন না। একদম। ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত, আর ভোট হবে ১২ই ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত। আচ্ছা, তার মানে এবার ভোটের সময় ১ ঘন্টা বেশি। হ্যাঁ, এই সময়টা বাড়ানো হয়েছে। দেখুন, এই সময় বাড়ানোর পেছনে একটা বড় কারণ আছে। কি সেটা? একই দিনে জাতীয় নির্বাচন আর গণভোট, এই দুটো বিষয় একসাথে সামলানো, এটা নির্বাচন কমিশনের জন্য অমছম বড় একটা লজিস্টিক্যাল চ্যালেঞ্জ। রাইট। দুটো আলাদা ব্যালট পেপার। দুটো আলাদা ব্যালেট, দুটো বিষয়ে ভোটারদের বোঝানো, আবার পুরো প্রক্রিয়াটা মসৃণ রাখা, সব মিলিয়ে চাপটা অনেক বেশি। আর এই কারণেই ভোটের সময় ১ ঘন্টা বাড়ানো হয়েছে, আর প্রতিটি ভোট কেন্দ্রে গোপন কক্ষের সংখ্যাও বাড়ানো হচ্ছে। কিন্তু লজিস্টিক্সের চেয়েও বড় চ্যালেঞ্জ তো মনে হয় নিরাপত্তা, তাই না? অবশ্যই। প্রায় ৯ লাখ সশস্ত্র বাহিনী আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করার কথা বলা হচ্ছে। এটা তো বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ। হ্যাঁ, সংখ্যাটা বিশাল। এটা নিয়ে কি ভাবছেন? একদিকে এটা হয়তো সুষ্ঠু নির্বাচনের একটা নিশ্চয়তা দিচ্ছে, কিন্তু এত বিশাল সংখ্যক বাহিনীর উপস্থিতি, এটা কি সাধারণ ভোটারের মনে একটা ভয়ের পরিবেশও তৈরি করতে পারে না? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দুটো দিকই সত্যি। আচ্ছা। নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকার এটাকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে তাদের সদিচ্ছার প্রতিফলন হিসেবেই দেখাতে চাইবে। বিশেষ করে ১.৫ লাখ পুলিশ সদস্যকে যে আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সেটা থেকে বোঝা যায় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কতটা মরিয়া। ঠিক। অতীতে নির্বাচনগুলোতে যে সহিংসতা বা কেন্দ্র দখলের মতো ঘটনা আমরা দেখেছি, সেগুলো মাথায় রাখলে এই কঠোর নিরাপত্তাকে অনেকেই স্বাগত জানাবে। সেটাও ঠিক। তবে হ্যাঁ, আপনার কথাতেও যুক্তি আছে। এত বাহিনীর উপস্থিতি একটা ভীতিকর পরিবেশ তৈরি করার সম্ভাবনাও রাখে। শেষ পর্যন্ত সবকিছু নির্ভর করবে ভোটের দিন এই বাহিনীগুলো কতটা নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করছে তার উপর। আর ভোটারের সংখ্যাও তো এবার বিশাল, প্রায় ১৫ কোটি। প্রায় ১২,৭৬,০০,০০০ বেশি। হ্যাঁ। এর মধ্যে আবার ৩ লাখের বেশি প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের জন্য নাম লিখিয়েছেন। এটাও তো একটা নতুন মাত্রা যোগ করছে। অবশ্যই করছে। প্রবাসী ভোটারদের এই অংশগ্রহণ নির্বাচনকে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক করে তুলছে। এতদিন তারা দেশের অর্থনীতিতে অবদান রাখলেও রাজনৈতিক প্রক্রিয়ায় সরাসরি অংশ নিতে পারতেন না। এই উদ্যোগটা সেই দূরত্ব কমানোর একটা বড় পদক্ষেপ। বেশ, এবার চলুন রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়ার দিকে তাকাই। এখানেই তো আসল খেলাটা জমে উঠবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, সবার নজর তো সেদিকেই। বিএনপি তো তফসিলকে আশ্বস্ত হওয়ার মতো বলেছে। তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটাকে দেশের গণতন্ত্রের জন্য একটা নতুন যাত্রা হিসেবে দেখছেন। তার মানে দেশের অন্যতম প্রধান একটা দল নির্বাচনে অংশ নিতে প্রস্তুত, এটা একটা বড় ইতিবাচক দিক। শুধু বিএনপি নয়, জামায়াতে ইসলামীও তফসিলকে স্বাগত জানিয়েছে। কিন্তু তাদের কথা একটা কিন্তু আছে। কি সেটা? তারা বলেছে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হলে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে আর চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ দাবি। তারা খুব পরিষ্কার করে বলেছে ২০১৪,
2018 বা 2024 সালের নির্বাচনের পুনরাবৃত্তি তারা চায় না। দেখুন, এই দাবিটা কিন্তু শুধু একটা বিবৃতি নয়, এটা নির্বাচন কমিশনের ওপর একটা বড় ধরনের রাজনৈতিক চাপ। আচ্ছা। এর মাধ্যমে তারা একদিকে যেমন নিজেদের কর্মী সমর্থকদের আশ্বস্ত করছে, তেমনি অতীতের তিক্ত অভিজ্ঞতাকে সামনে এনে একটা শক্ত অবস্থান নিচ্ছে। কিন্তু সব দল তো আর একসুরে কথা বলছে না, তাই না? না বলছে না। এনসিপি নামে একটি দল যেমন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছে। তাদের অভিযোগ, দলীয় প্রতীক নিয়ে কমিশন নাকি তাদের সাথে নিরপেক্ষ আচরণ করেনি। এই প্রতীকের বিষয়টা ঠিক কি? এটা নিয়ে এত জটিলতা কেন হচ্ছে? এখানে জোটের রাজনীতির একটা খুব দিলচাস্প দিক লুকিয়ে আছে। ও, সম্প্রতি গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন করা হয়েছে। আগের নিয়ম অনুযায়ী জোটের শরিক দলগুলো চাইলে জোটের প্রধান দলের প্রতীকে, যেমন ধরুন ধানের শীষ বা নৌকায় নির্বাচন করতে পারত। হ্যাঁ, সেটা তো আমরা দেখেছি। কিন্তু হাইকোর্টের একটি রায়ের পর সেই নিয়ম বদলে গেছে। এখন জোটে থাকলেও প্রত্যেক দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। তার মানে জোটের ভেতরে আসন ভাগাভাগি বা দর কষাকষিটা এখন আরও অনেক বেশি কঠিন হয়ে যাবে। কঠিন তো বটেই, এটা জোটের ভেতরের ক্ষমতার ভারসাম্যই পুরোপুরি বদলে দিতে পারে। কিভাবে? দেখুন, বিএনপি এই সংশোধনের বিপক্ষে ছিল, কিন্তু জামায়াত বা এনসিপির মতো দলগুলো এর পক্ষে ছিল। কারণটা খুব পরিষ্কার। হুম। আগে ছোট দলগুলোকে বড় দলের প্রতীকের ওপর নির্ভর করতে হতো, তাদের নিজেদের কোনো পরিচিতি সেভাবে তৈরি হতো না। এখন তারা নিজেদের প্রতীকে লড়তে পারবে। আচ্ছা আচ্ছা। এর কৌশলগত প্রভাবটা অমেক। ছোট দলগুলো এখন বড় দলগুলোকে বলতে পারবে, আমাদের দাবি না মানলে আমরা জোটেই থাকব, কিন্তু নিজেদের প্রতীকে প্রার্থী দিয়ে আপনাদের ভোট কাটব। ও, এটা তো বড় দলগুলোর জন্য একটা বিরাট মাথা ব্যথার কারণ হবে। একদম, যা আগে ছিল না। মির্জা ফখরুল যদিও বলছেন জোটে সমস্যা হবে না, কিন্তু ভেতরে ভেতরে যে একটা বড় টানাপোড়েন শুরু হবে তাতে কোনো সন্দেহ নেই। তার মানে আমরা নির্বাচনের আগেই জোটের ভেতরে আর একটা নির্বাচন দেখতে পারি। অনেকটা সেরকমই। আচ্ছা, এই যে এত রাজনৈতিক সমীকরণ, নির্বাচন, জোটের টানাপোড়েনের বাইরে কিন্তু আরও একটা বড় ঘটনা ঘটছে একই দিনে। ওই যে গণভোটের কথা বললাম, জুলাই জাতীয় সনদ। যেটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে না। সত্যি বলতে এটা নিয়ে তো তেমন কোনো কথাই হচ্ছে না। এই সনদটা আসলে কি? এর মূল বিষয়গুলো যদি একটু সহজ করে বুঝিয়ে বলতেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। রাজনৈতিক দলগুলো আসন আর ক্ষমতা নিয়ে এতই ব্যস্ত যে রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামোর এই গুরুত্বপূর্ণ দিকটা প্রায় আড়ালেই পড়ে যাচ্ছে। জুলাই জাতীয় সনদ মূলত কিছু মৌলিক সাংবিধানিক ও শাসনতান্ত্রিক সংস্কারের প্রস্তাবনা। যেমন ধরুন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা, টানা 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি থাকতে না পারার বিধান চালু করা, বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা, এবং নির্বাচন ব্যবস্থাতে এমনভাবে সংস্কার করা যাতে ভবিষ্যতে কোনো দলই নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে। তার মানে এটা তো শুধু একটা সরকার পরিবর্তনের বিষয় না, এটা তো পুরো সিস্টেমটাকেই বদলে দেওয়ার একটা প্রস্তাব। একদম। ভোটাররা গণভোটে হ্যাঁ বললে দেশের শাসন ব্যবস্থার চেহারাটাই পাল্টে যেতে পারে। ঠিক তাই। এটা হলো খেলার খেলোয়াড় পরিবর্তনের বদলে খেলার নিয়মটাকেই বদলে দেওয়ার চেষ্টা। আর এই কারণে গণভোটটা এত বেশি গুরুত্বপূর্ণ। ইন্টারেস্টিং। রাজনৈতিক দলগুলো হয়তো 5 বছরের জন্য নির্বাচিত হবে, কিন্তু এই সনদের মাধ্যমে যে পরিবর্তনগুলো আসবে তার প্রভাব হবে সুদূরপ্রসারী। সাধারণ মানুষ যদি এর পক্ষে রায় দেয়, তাহলে সেটা হবে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটা যুগান্তকারী ঘটনা। এই সাধারণ মানুষের কথায় যখন উঠল, তাদের কাছে এই খবরটা কিভাবে পৌঁছেছে? চ্যানেল 24-এর একটা প্রতিবেদনে দেখলাম, তফসিল ঘোষণার পর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসের সামনে নাকি রীতিমতো একটা উৎসবের আমেজ তৈরি হয়েছিল। হ্যাঁ, এবং এই জনপ্রতিক্রিয়াটা খুব তাৎপর্যপূর্ণ। সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল আর আনন্দ দেখা গেছে। একজন সাধারণ নাগরিকের একটা মন্তব্য আমার খুব মনে ধরেছে। তিনি বলছিলেন, ভোটার হওয়ার পর এবারই প্রথম তিনি জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন বলে আশা করছেন। তার মানে আগের নির্বাচনগুলোতে তিনি ভোট দেননি? হয়তো ভয়ে বা হতাশায় কেন্দ্রেই যাননি। এই একটা কথাই বুঝিয়ে দেয় যে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য কতটা মুখিয়ে আছে। ঠিক। এই ব্যাপক আগ্রহ আর উচ্চ প্রত্যাশা কিন্তু নির্বাচন কমিশন আর রাজনৈতিক দলগুলোর ওপর একটা স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য প্রচণ্ড সামাজিক চাপ তৈরি করবে। আর তরুণ প্রজন্মের ভাবনাগুলো তো আরও এক ধাপে গিয়ে। হ্যাঁ, তাদের ভাবনাগুলো বেশ আশাব্যঞ্জক। একজন তরুণ ভোটার বলছিলেন, এটা তাদের প্রথম ভোট এবং তারা প্রার্থীদের কাছে
ধর্মের নামে রাজনীতি না করার দাবি জানাবে। তাদের প্রশ্ন থাকবে বেকারত্ব, শিক্ষা, পরিবেশ এই সব মৌলিক বিষয় নিয়ে। বাহ! তারা নাকি মার্কা বা দলের চেয়ে যোগ্য আর সৎ প্রার্থীকে বেছে নিতে চায়। এটা তো দারুণ একটা পরিবর্তন। তার মানে তরুণরা এবার শুধু প্রতীক দেখে ভোট দেবে না। ঠিক তাই। আর এটাই এবারের নির্বাচনের সবচেয়ে বড় আশার দিক হতে পারে। তরুণ প্রজন্মের এই মনোভাব ইঙ্গিত দেয় যে প্রথাগত দলীয় রাজনীতির বাইরেও একটা বড় আলোচনার জায়গা তৈরি হচ্ছে। প্রার্থীরা এখন শুধু দলীয় প্রতীক দেখিয়ে বা বড় বড় বুলি আউড়ে পার পাবে না, তাদের কূটনীতিজঙ্গ পরিকল্পনা দেখাতে হবে, নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। রাইট। ভোটাররা, বিশেষ করে নতুন ভোটাররা, এখন অনেক বেশি তথ্যনির্ভর এবং সচেতন। তারা জানতে চায় দেশের সমস্যা সমাধানে কোন প্রার্থীর কী পরিকল্পনা আছে। এই পরিবর্তনটা যদি সত্যিই ভোটের বাক্সে প্রতিফলিত হয়, তবে সেটা আমাদের রাজনীতির জন্য একটা বিরাট ইতিবাচক বাকবদল হবে। তাহলে সব মিলিয়ে এর অর্থ কি দাঁড়ালো? একদিকে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত, দলগুলো মাঠে নামার জন্য তৈরি হচ্ছে, জোটের ভেতরে চলছে নতুন সমীকরণের খেলা, আর অন্যদিকে আর অন্যদিকে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণরা, ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। একটা উৎসবের আবহ তৈরি হয়েছে, কিন্তু চ্যালেঞ্জের তালিকাটাও বেশ লম্বা। পথটা হয়তো পরিষ্কার হয়েছে, কিন্তু সামনে দুটো বড় পরীক্ষা অপেক্ষা করছে। দুটো পরীক্ষা? হ্যাঁ, প্রথম পরীক্ষাটা নির্বাচন কমিশনের জন্য। একই দিনে একটা জাতীয় নির্বাচন আর রাষ্ট্রের মৌলিক কাঠামো পরিবর্তনের মতো একটা গুরুত্বপূর্ণ গণভোট সফলভাবে আয়োজন করা, এক কথায় একটা বিশাল কর্মযজ্ঞ। এখানে সামান্য ভুলত্রুটিও বড় ধরনের প্রশ্ন তৈরি করতে পারে। আর দ্বিতীয়টা? আর দ্বিতীয় পরীক্ষাটা রাজনৈতিক দলগুলোর জন্য। নতুন নিয়মের অধীনে, অর্থাৎ নিজ দলের প্রতীকে নির্বাচন করার বাধ্যবাধকতা মেনে জোটের সমীকরণ মেলানো এবং আসন ভাগাভাগি করা, এটা তাদের জন্য একটা বিরাট কৌশলগত চ্যালেঞ্জ হবে। সব মিলিয়ে আগামী কয়েকটা মাস বাংলাদেশের রাজনীতির জন্য খুবই উত্তেজনাকর এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই। আর এই পুরো আলোচনা থেকে আমাদের শেষ প্রশ্নটাও উঠে আসে, যা হয়তো শ্রোতাদের ভাবনার খোরাক যোগাবে। আচ্ছা। আগামী 12ই ফেব্রুয়ারি ভোটাররা যখন ভোটকেন্দ্রে যাবেন, তখন তাদের হাতে দুটো ব্যালট থাকবে। একটা ব্যালটে তারা আগামী 5 বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করবেন, মানে কে দেশ চালাবে সেটা ঠিক করবেন। আর অন্য ব্যালট? অন্য ব্যালটে তারা জুলাই জাতীয় সনদের পক্ষে বা বিপক্ষে মত দিয়ে দেশের শাসন ব্যবস্থার মৌলিক কাঠামোটা কেমন হবে তা নির্ধারণ করবেন। এখন প্রশ্ন হল, রাজনৈতিক দলগুলো যখন আসন আর ক্ষমতা জয়ের স্বল্পমেয়াদী লড়াইয়ে ব্যস্ত, তখন দীর্ঘমেয়াদে বাংলাদেশের ভবিষ্যতের জন্য এই দুটি ভোটের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হবে? খেলোয়াড় নাকি খেলার নিয়ম?